হ্যালো হাসান। স্যার বলুন। অয়ন ভাই কোথায়? তোমার সাথে না? জি স্যার, আমি নিয়ে আসছি স্যারকে। নিয়ে আসছো মানে? সাইজের কাজ তো অনেক আগেই শেষ, এখন ওখানে ছিল। মানে স্যার, অয়ন স্যার একটু কি হয়েছে? স্পষ্ট করে বলো, কই আছো? স্যার রাস্তাতেই আছি, কটেজে ফিরতে 15 মিনিটের মতো লাগবে। আসলে অয়ন স্যার একটু বাড়ে গিয়েছিল, ড্রাইভিং করার মতো সেন্সে ছিল না। আমি নিয়ে আসছি, আপনি টেনশন করবেন না। হাসানের কথা শুনে আকাশ কয়েক মুহূর্তে স্থির হয়ে বসে রইল। ঝামেলা হবে এটা জেনে সে জানতো, কিন্তু অয়ন ভাই তো কখনো ড্রিঙ্ক করে না। জোরে নিঃশ্বাস নিয়ে গায়ে লিয়ে দেয় বিছানায়। অয়ন ভাইকে ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল তার। রাত 1:30 বাজে, এখনো ফেরেনি কটেজে। এমনটা তো হয় না। হাসান অয়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হাসান সাথেই থাকে অয়নের। সেই আন্দাজ থেকে ফোন করে হাসানকে। অয়ন ভাই বাড়ি গেছে, এখন বর্তমান সে ড্রাগস। আকাশ মনে মনে ভাবলো, যত দ্রুত সম্ভব অয়ন ভাইয়ের বিষয়টা সমাধান করতে হবে। অনেক বছরই তো হলো, আর কত। এর একটা ইতির টানার সময় এসে গেছে। সকাল সকাল শিয়া বেরিয়ে গেছে অফিসে। পিয়ার বোনের সাথে প্রিয়ার বোনের সাথে নাস্তা করতে বসেছিল। আজও শিয়ার ফিরতে রাত হবে। বাসায় টুকিটাকি প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে। কোনো এক ফাঁকে পিয়াকে সামনে মার্কেট থেকে নিয়ে আসতে বলেছে। পিয়া জানালা দিয়ে তাকায়। এখন আকাশ যথেষ্ট পরিষ্কার, এখন বের হওয়া উচিত। বলা তো যায় না বৃষ্টির মতিগতি। পিয়ার টেবিল ছেড়ে উঠে চটপট রেডি হয়ে বেরিয়ে যায়। কেনাকাটা শেষে রাস্তায় এসে দাঁড়ালো পিয়া। এই যে বৃষ্টি নামলো বলে, ছাতাটাও আনিনি। তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আচমকায় জোরে সোরে ধাক্কায় মাটিতে বসে পড়ল সে। হাতে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো আশেপাশে। রাগান্বিত হয়ে চোখ দুটো তুলে তাকালো। 2-3 জন ছেলে হাসতে হাসতে পাশের চায়ের দোকানে গিয়ে সিগারেট ধরালো। বর্তমানে তার দিকেই চোখ ছেলেগুলোর। নানা ধরনের বাজে কথা বলতেই পিয়াকে উদ্দেশ্য করে। প্রিয়া কিছু বলতে যাওয়ার আগে ছেলেগুলি একজনের গালে সজোরে থাপ্পড় পড়ল। ছেলেটা ধমকে উঠল। মেয়ে মানুষ দেখলে বাজে কথা বের হয়, তাই না? জিভ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। দুটো ছেলে এহেনে ধমকে মিলিয়ে গেল। সরি ভাই, ভুল হয়ে গেছে। ছেলেটা বকাটেগুলো আরো কিছুক্ষণ ধমকালো। বুঝতে পারলো প্রিয়া। সে ততক্ষণে উঠে দাঁড়িয়ে গেছে। ছেলেটা এগিয়ে এসে প্রিয়ার সাথে তার জিনিসগুলো তুলে ব্যাগটা প্রিয়ার হাতে দিল। প্রিয়া হাসি মুখে ব্যাগটা হাতে নিল। থ্যাংক ইউ। ছেলেটা মিষ্টি এসে জবাব দিল, ইটস ওকে। তোমার কোথায় লাগেনি তো? ঠিক আছো? প্রিয়া জোরে জোরে ঘাড় নাড়ল, বোঝালো সে একদম ঠিক আছে। রিক্সা নেবে তো? প্রিয়া হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। চলো এগিয়ে দেই। যদিও এখন আর ওরা কিছু বলবে না। প্রিয়া ছেলেটা পাশাপাশি হেঁটে মেন রাস্তায় ধরে এলো। ছেলেটা ওর দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, আমি রিয়ান। প্রিয়া, পিয়ানিশা রহমান। নাইস টু মিট ইউ। ডোন্ট মাইন্ড, তোমার নামটা তোমার মতনই মিষ্টি। প্রিয়া হালকা এসে বিদায় নিয়ে রিকশায় উঠে বসলো। রিয়ান দাঁড়িয়ে আছে, এখন নিমিষেই তাকিয়ে আছে মেয়েটার দিকে। রিকশা চোখের আড়াল হওয়া অব্দি তাকিয়ে রইলো। বেশ কিছুক্ষণ আগে যখন প্রিয়া মার্কেটে ঢোকে, তখনই রিয়ান দেখতে পায় প্রিয়াকে। সে নিজে এসেছিল ফোনের চার্জারটা নিতে। প্রিয়াকে দেখে চমকে ওঠে। এই তো সেই মেয়েটা যাকে সে সেদিন দেখেছিল রাস্তায়, যাকে দেখে মনে হয়েছিল দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব, খুব সম্ভব। রিয়ান মৃদু হাসে, হাত দিয়ে মাথার চুলগুলো বিড়বিড় করে অবশেষে বলল, আবার তোমায় দেখা পেলাম আমার হুড়পড়ি। কি হলো মামা? মামা, চাকা তো ভাঙে গেল। ভেঙে গেল মানে? এখন উপায়? আপনি আরেকটা রিক্সা দেখেন মামা, এইটা তো আর চালানো সম্ভব না। প্রিয়া রিক্সা থেকে নামে। সত্যি সম্ভব না। মেজাজ খারাপ হচ্ছে তার। তার কপালই খারাপ। এদিকে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় ধুম বৃষ্টি নামবে। রিক্সাওয়ালা তা ভাড়া মিটিয়ে হাঁটা ধরে। এদিকে এমনিতেই রিক্সা পাওয়া মুশকিল। দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট তো হবেই। বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা 100%। আকাশ কালো শার্টে গায়ে জড়িয়ে হাতে ঘড়ি পরে নেয়। চুলগুলো ব্যাগ বিলাস করে বাইকে চাবি হেলমেট হাতে নিয়ে বেরিয়ে আসে। আজ বাইক নিয়ে বেরোবে।
এখন এখান থেকে সোজা কাজের ওখানে যাবে। বাকিরা বেরিয়ে গেছে আরো আগেই। দূর থেকে সাদা জামা পরা মেয়েটাকে দেখে বাইকের গতি থামিয়ে কমিয়ে দেয়। এত দূর থেকে স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা কে, নাকি মনের ভুল। আর একটু কাছে গিয়েই বুঝতে পারে ভুল একদমই হয়নি। পিয়াই। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। আকাশ কপাল কুঁচকে ওঠে। বাইক থামায় পিয়ার একদম পাশে। পিয়া চমকে তাকায়। ভয় ছিটকে দুহাত পিছনে সরে যায়। হেলমেট থাকায় চিনতে পারে না আকাশকে। আকাশ বাইক থেকে তড়িঘড়ি করে নামতে গেলে পিয়া ধমকে ওঠে। দেখুন, একদম আমার গা ঘেঁষবেন না। তখন শিক্ষা হয়নি, তাই না? আকাশ থ মেরে দাঁড়িয়ে পড়ে। কি বলছে এই মেয়ে? কি শিক্ষা হবে? এক হাতে হেলমেট খুলে হাতে নিতে পিয়া আরেক দফা চমকে ওঠে। আকাশকে দেখে যেন শান্ত হয় অস্থির মন। বাঁচালেন। আমি ভেবেছিলাম অসভ্যগুলো। আকাশ বোঝার চেষ্টা করছে এই মেয়ের কথা। অসভ্য মানে? কাকে মনে করেছিল? না না, কাউকে না। হুট করে এভাবে বাইক থামিয়েছেন তো, তাই ভয় পেয়েছিলাম আর কি। আকাশ পায়ের দিকে তাকায়। কি হয়েছে পায়ে? পিয়া আমতা আমতা গলায় বলে, জুতো ছিঁড়ে গেছে। আর একটু ছিলে গেছে আর কি। আকাশ অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, দেখি দেখি। অনেকটা? আকাশ তার পায়ের দিকে হাত বাড়াতে গেলে পিছিয়ে যায় সে। আরে কি করছেনটা কি? তেমন না কিছু, একটু। আকাশ ভুরু কুঁচকে সোজা হয়ে দাঁড়ায়। নিজের উপর খানিকটা বিরক্ত হয়। এই মেয়ের জন্য এত টেনশন হচ্ছে কেন? নিজের গম্ভীর রূপে ফেরে সে। ঘুরে বাইকে এসে বসে। পিয়া দাঁড়িয়ে আছে। আকাশ তাকায় এবার মেয়েটার দিকে ভালো করে। রাগ হয় তার। এই বৃষ্টি দিনে কোন পর্যায়ে বেয়াক্কেল হয়ে সাদা জামা পরে বের হয়। আজও চুল খোলা। এত বড় চুল। বড় চুল হলে খুলে রাখতে হয়। ওনাটাও গলায় দেওয়া। কেন, ভালো করে গায়ে জড়ানে সমস্যা কোথায়? এই যে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, এর দায় কার? বাকিরা কেন দেখবে তাকে এভাবে? খোলা চুল থেকে এত দূরে মিষ্টি গন্ধ ভেসে আসছে। কি শ্যাম্পু ইউজ করে? আকাশের গলা শুকিয়ে আসে। রাগ হয় নিজের ওপর। প্রিয়া এগিয়ে এসে খানিকটা আকাশ ঢোক গেলে মেয়েটার গায়ের মিষ্টি ঘ্রাণ আরো যেন তীব্রভাবে তস্কিম ছুঁয়ে যায়। আকাশ কিন্তু বলতে যায়, তখনই প্রিয়া তার মুখের উপর উঠতে থাকা এক গোছা চুল কানের পাশে গুঁজে দেয়। আকাশ ভুলে যায় সে কি যেন বলতে যাচ্ছিল। আকাশ মনে মনে ধমকে ওঠে নিজেকে। এটা কোনো কথা যে আকাশ ওনার চৌধুরী সবাই সামনে কথা বলতে কাঁপে? সে সবাইকে ধমকে বেড়ায়। আর এই বাচ্চা মেয়েটাকে সামনে আসলে নাকি তার কথা হারিয়ে যায়। মিনমিন করে কথাটি বলে স্বভাবত ঠোঁট ভেজায়। যখনই আমার সাথে তোমার দেখা হয়, হয় তুমি হুঁশে ঘুরিয়ে বসে থাকো, না হয় আমার হুঁশ খোরানোর ব্যবস্থা করো। সমস্যা কি তোমার? প্রিয়া বুঝে ওঠে না সে কি করলো। তার সাথে দেখা তো হয়েছে এর আগে একবার। আমি কখন আবার আপনার হুঁশ খেওয়ালাম? চুল বাঁধো ইডিয়েট। দেখছো না কথা বলছি আমি? আপনার কথা বলার সাথে আমার চুল বাঁধার কি সম্পর্ক? আকাশ বিরক্ত হয় প্রিয়ার প্রশ্নে। বাঁধো জলদি। আমি কথা এলোমেলো করে ফেলেছি। মানে? মানে? খোদা, এই মেয়ে তোমার বাসায় বেজলিন নেই? কথার মাঝে হঠাৎ চুল বাঁধা, এখন আবার বাসায় বেজলিন আছে কিনা এহেন প্রশ্ন। প্রিয়া হতবুদ্ধ হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। হ্যাঁ মানে, বুঝলাম না। এ কথা জিজ্ঞেস করলেন কেন? ইডিয়েট। সবসময় ঠোঁট কামড়াও কোনো? সামনে মানুষের তো সমস্যা হয়। প্রিয়া আবার বিরক্ত হয়। এবার কেমন কথা? আমি কি সবার মানুষের ঠোঁট কামড়িয়েছি যে তার সমস্যা না? হৃদয় তাও কামড়ের ব্যথা লাগে, ইডিয়েট। প্রিয়া আরো কিছু বলতে যাওয়ার আগেই আকাশ জোরে ধমক দিয়ে উঠল, এসো বসো। প্রিয়া উঠে এসে বাইকে বসে মিনমিন করে বলে, দেখুন আস্তে চালাবেন, দেখুন আস্তে চালাবেন। আমি এর আগে কখনো বাইকে উঠিনি। ধরে বসো। আমার বাইক আস্তে চলে না। আর না আকাশ ইহজান আস্তে কখনো কোনো কিছু করে। আকাশের বাঁকা কথা পেয়ে লজ্জায় গাল দুটো লাল হয়ে আসে। এই মানুষটার সামনে যতবার আসে ততবারই তো তার দিন দুনিয়া কেমন উলটপালট লাগে। এখন আবার ধরে বসতে হবে। কি হলো, ধরছো? পরে গেলে কিন্তু টেনে তুলবো না। প্রিয়া এবার কাপা হাতে রাখে আকাশের ঘাড়ে। এবার এক দফা দুজনেই যেন কেঁপে উঠল। জোরালো হলো বুকের বাঁ পাশের আওয়াজ। একে অপরের সেই ভিতরে ঝড় ভাঙচুর শুনতে পেল। কি কেউ
পেল না বোধহয়। শিয়া প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছে অফিস রুমে। আজ তাকে আগে অফিসে দেখা করায় যেতে বলা হয়েছে, কিন্তু কেন ডাকা হয়েছে সেটাই বুঝতে পারছে না। কন্ট্রাকশন সাইডে থাকার কথা ছিল। দরজার আওয়াজে হাতে ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনের মানুষটিকে দেখে চমকালো, থমকালো। পর মুহূর্তে সামনে নিল নিজেকে। ব্যাগ হাতে উঠে দাঁড়ালো। পেশাদার ভঙ্গিতে সালাম জানালো। অয়ন সালামের উত্তর নিল কিনা বোঝা গেল না। কোনো শব্দ করলো না। এক হাতে দরজা লক করে দিল। সে এবার নড়ে চড়ে উঠল। দরজা নক করেছেন কেন? সামনের মানুষটার দিকে সে তাকাতে পারছে না। অয়ন এবার একদম সামনে এসে দাঁড়ালো শিয়ার। শিয়া দম আটকে নিল এই মুহূর্তে। এবারও সাথে সাথে সামনে নিল নিজেকে। গলা স্বর স্বাভাবিক রেখে বলল, স্যার ডেকেছিলেন? অয়ন গম্ভীর মুখে তাকিয়েছিল সামনে পাষাণ মেয়েটার মুখের দিকে। তার মুখে স্যার ডাক শুনে বাঁকা হাসলো। খুব আস্তে করে বলল, কি? শুনিনি। কি ডাকলে? স্যার। অয়নের কণ্ঠস্বর কেমন যেন অন্যরকম লাগছে আজ। ঝট করে চোখ তুলে তাকালো মানুষটার মুখের দিকে। কেমন মাতাল চাউনি। সে আর বুকের ভেতর তোলপাড় করছে। অয়ন আরেকটু এগিয়ে আসলো। এবার তার নিঃশ্বাসে গরম বাতাস এসে পড়ছে শিয়ার চোখে মুখে। সে আবার পেছনে গেল 2 পা। অয়নের সাথে সাথে এগিয়ে 2 পা চেপে ধরল শিয়ার 2 হাত। কেঁপে উঠল মেয়েটা। অয়ন আবারও ঠান্ডা গলায় বলল, শিয়ার 2 হাত। কেঁপে উঠল মেয়েটা। অয়ন আবার ঠান্ডা গলায় বলল, জোর করতে চাইনি। এত বছর পর তিক্তাক্ত দিয়ে কথা শুরু করতে চাইনি। সময় দিতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু না। তুমি আমার কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করবে বলে মনে হচ্ছে না। পালিয়েই বেড়াচ্ছ। সে হাত ছাড়তে চায়। বেশ কড়া গলায় বলে, এটা অফিস, আপনি আমার বস। এমন কিছু করবে না যাতে বদনাম হয়। অয়ন বাঁকা হাসে। বদনাম? কার? কি করবে? দেখুন স্যার, আপনার বদনাম হবে না। আপনি পুরুষ মানুষ। দিন শেষে ব্লেম সবসময় মেয়েদেরকেই করা হয়। সাফাইও মেয়েদেরই করতে হয়। পুরুষ মানুষ ঠিক সময় মতো পালিয়ে যায়। সব পুরুষ যায়, নারীরা যায় না। তুমি যাওনি। শিয়া লাল চোখে তাকায়। কড়া সুরে বলে ওঠে, আপনার মুখে এ কথা মানায় না স্যার। আমাকে বলছেন পালিয়ে বাঁচি? আমাকে? অন্যের ঘাড়ে বন্দুক রেখে হিরো সাজবেন এটা এক্সপেক্ট করিনি অত্যন্ত। আপনার কাছে তো নয়। অবশ্য ভুল আমারই। আপনার থেকে এটা এক্সপেক্ট করা উচিত ছিল অনেক আগেই। এবার অয়ন 2 হাত হেঁচকা দিয়ে টেনে দেয় শিয়াকে। চেয়ারে লাথি দিয়ে সরে দাঁড়ায় তার থেকে। চিৎকার করে ওঠে, অস্বীকার করতে চাও সেদিন তো তুমি পিছু হটে গেছিলে। তুমি যাকে বদনাম বলেছ সেটা গায়ে না মেখে কে ভালোবাসা জয় করতে পেরেছে? পেরেছে কেউ? পারেনি। আমিও পারিনি। এটাই শুনতে চাচ্ছিলে তো? হ্যাঁ, সত্যি এটাই। আপনার ধারণাটা সঠিক। আমাকে যেতে দিন। শিয়া ঘুরে দরজার দিকে পা বাড়াতেই অয়ন আবার হাত চেপে ধরল। আমি যদি বলি ভুলটা সেদিন তোমার দিক থেকে হয়েছিল, তবুও কি শেষ অব্দি শুনতে চাইবে না কিছু? শিয়ার হিসকা টানে হাত ছাড়িয়ে নেয়। তার ছেলের হাসি হাসলো। আপনি বোধহয় আমার কথাটা শুনতে পাননি। আমি তো বললামই, স্বীকার তো করলামই। আমি পালিয়ে এসেছিলাম বদনাম থেকে বাঁচতে। আপনার ভালোবাসার বদনাম। এটা বলছো অভিমানে আর রাগে। হাসালেন স্যার। আপনার সাথে আমার বোধহয় রাগ অভিমানের সম্পর্কটা আর নেই। আজ থেকে 6 বছর আগে অনেক সিদ্ধান্ত, আবেগ, রাগ অভিমানের জেদ নিয়েছি। এখন সেই সময় ফিরে এসেছি। বাস্তবতা ছাড়া কোনো কিছু যুক্তিতে টেকে না। আজও শুনবে না তাহলে? শিয়া এবার শান্ত চোখে তাকায় অয়নের দিকে। ছেলেটার চোখে মুখে লাল হয়ে আছে। অসহায় দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। শিয়ার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল অনুভূতি হলো। চোখ সরিয়ে নিল মুহূর্তে। এত কিছু বছর কোথায় ছিলে? আপনার যুক্তি? কোথায় ছিলেন আপনি? 6 বছর অনেক সময় স্যার, অনেকটা। আমরা কেউই আর ছোট নেই। আবেগ দিন পেরিয়ে এসেছি বহু আগেই। নিজেদের জীবন নিয়ে অনেক এগিয়ে গেছি, যে যার যার মতো। এখন পুরনো স্মৃতি নিয়ে থিসিস রচনা করার সময় একদম নেই। আমার অত্যন্ত নেই। মাফ করবেন। শিয়া দম নেয়। অয়ন ছলছল চোখে তাকিয়ে কাছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, না হলে আর সব বাঁধ ভেঙে হয়তো কাঁদতো। চোখ জ্বালা করছে প্রচুর।
আমি আশা করব তিতলি আমাকে আর কখনো কোনো অস্বস্তিকর মুহূর্তে ফেলবেন না। তাছাড়া আমার বিয়ে ঠিক করা, বাবা মা ফিরলেই আমার বিয়ে। আমি চাই না বাচ্চাকালের কোনো ভুল আমার বর্তমান আমাকে ভুল বুঝুক। ভুল? কোনটা ভুল? আমাদের ভালোবাসা? আমি আমি ধরে নিই তাই। অয়ন স্তম্ভিত হয়ে যায়। শিয়ার বিয়ে। অয়ন থমকে তাকিয়ে থাকে। শিয়া এবার আর দাঁড়ালো না। আর না তো অয়ন তাকে থামাতে চায়। সে কি ঠিক শুনল? এতটাই দেরি হয়ে গেছে তার। ভালোবাসা নেই? আমাকে ক্ষমা করে দিও অয়ন। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি না তো আবার সেদিনের মতো নিজেকে আত্মসম্মানে বিসর্জন দেব। আর সম্ভব নয়। মিথ্যেটা তো বলতেই হতো। সে মনে মনে আওড়ালো। মুখ চেপে কান্না লুকায়। বেরিয়ে আসে অফিস থেকে। আপনি থেকে কোথায় যাচ্ছিলেন? অফিসে। এই রাস্তায় কেন? কেন, রাস্তা কি তোমার বাবার? এখানে বাবার কথা উঠলো কোথা থেকে? আমি তো এমনিতে জিজ্ঞেস করলাম। এটা তো ভিতরের রাস্তা। দেরি হয় এই রাস্তায়। তোমার সমস্যা কি তাতে? আকাশের কাটকাট জবাবে রাগ হয় পিয়ার। আমার সমস্যা সেটা কখন বললাম? রাবিশ। কথা কথা ধমক না দিলেও তো পারেন। স্বভাবই এমন। শাট আপ। আমার মুখ আমার সিদ্ধান্ত। এখন রাবির সিদ্ধান্ত ফলাও কোনো সাহসে? তাও আবার আমার সামনে? আপনি কে? কে বোঝাবো? বেয়াদবটাকে জন্ম থেকেই করো? পিয়া জবাব দেয় না এবার। লোকটা বড্ড রসহীন। একটু স্বাভাবিকভাবে কথা বলতেই জানে না। তার ইচ্ছে হচ্ছে লোকটার ঘাড় খ্যাস করে খামচে দিতে। কিন্তু না, সেটা করা যাবে না। এই লোককে বিশ্বাস নেই। মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে বাইক এসে থামলো পিয়ার বাসার সামনে। পিয়া নেমে এগিয়ে আসলো। পিয়া নেমে এগিয়ে এসে বাইক থেকে। বাসায় আসবেন? আকাশ হেলমেট খুলে হাতে নিল। চোখ তুলে প্রশ্ন করলো, এভাবে কেউ বাসায় ইনভাইট করে? না, করি না। তাহলে? আমি তো ইনভাইট করিনি। আমি জিজ্ঞেস করলাম আসবেন কি না। আকাশ বিরক্ত চোখে তাকায়। বেয়াদব মেয়ে, অতিথি এত শেখেনি। হেলমেটটা মাথায় লাগিয়ে বাইক স্টার্ট দেয়। পিয়া কিছু বলার আগে আকাশ চলে যায়। পিয়া মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে। চাবি বের করতে করতে বাসায় আসে। কী রে আকাশ, ডেকেছিস? কোনো সমস্যা? আকাশ জবাব দেয় না কোনো। রেদওয়ান আমার জিজ্ঞেস করে, কী ভাবছিস সে তো? আকাশ ঘুরে দাঁড়ায়। ভাবছি তো অনেক কিছুই। রিয়ান, রাতুল কোথায়? ওরা কাজের ওখানে রয়েছে। দরকার? ডাকবো? আকাশ কিছু বলে না। কিছুক্ষণ পর তাকিয়ে থেকে ফোন বের করে অয়নকে কল করে। ভাইয়া? হ্যাঁ আকাশ বল। আমাদের রেস্টুরেন্টে চলে আসো তো, আর্জেন্ট। আসছে। কল কেটে রেদওয়ানের দিকে ফেরে রাতুল। রিয়ান, রাকিব আর মিস্টার হায়দারকে ডেকে নেয়। ফার্স্ট। 10 মিনিটের মধ্যে সবাই টেন্টে হাজির হলো। আকাশ গম্ভীর গলায় বলল, একটা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক নিয়েছি বলবো না, নিতে চাচ্ছি। মতামতের জন্য ডেকেছি। অয়ন চুপচাপ বসেছিল। আসার পরে টেন্টে ছিল। আকাশ না ডাকলেও বোধহয় বের হতো না আজ। সেই ভাইয়ের মতো গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুই সিদ্ধান্ত নিবি, এতে আমাদের ডাকার কী প্রয়োজন? আমরা আপত্তি করব না। আকাশ মাথা নাড়ে। বিষয়টা এখানে ওর মতো না। আর তাছাড়া এদিক থেকে মিস্টার হায়দার সাহেব আছেন। ওনার কিছু বলা থাকতে পারেন। হায়দার সাহেব বিনয়ে মাথা নাড়েন। আমার কিছু বলার নেই আকাশ বাবা। আপনি বলুন কিসের জন্য ডেকেছেন? আকাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেখুন, কাজ কয়েকদিন হলো সবে শুরু হয়েছে। তবে আমি খেয়াল করেছি মেন রোড থেকে আমাদের ওয়ার্কসাইট অনেকটা ভিতরে। আমাদের এখানে বেশ কয়েকজন মহিলা স্টাফ রয়েছে। ফিরতে ফিরতে রোজ বেশ রাত হয়ে যায়। বুঝতে পারছেন নিশ্চয়। আমি ভেবেছি আমাদের ওখানে পাশে যে আহসান সাহেবের কোয়ার্টারগুলো আমরা আমাদের স্টাফদের জন্য বুক করে নিব। যতদিন ওনাদের কাজ শেষ না হয় এখানে চলবে, ওনারা ওখানেই থাকবে, আমরাও এখানেই থাকবো। আকাশের প্রস্তাবেও বাকিরা মাথা নাড়ল। বেশ ভালো প্রস্তাব। সত্যি সমস্যা হয়ে যায় মহিলা স্টাফদের। আমি তাদের সাথে কথা বলবো। আকাশ এবার অয়নের দিকে তাকিয়ে, ভাইয়া তোমার কিছু বলার আছে? না, যা ভেবেছি সেটা মাথায় ছিল না কারো। গুড জব। আকাশ মুচকি হাসে। সে যে উদ্দেশ্য সিদ্ধান্তটা নিয়েছে, এখন সেটা ঠিকমতো হলেই হয়।
বন্ধুগুলোর দিকে তাকায় একবার, সবাই মুখে হাসি। সে যা করতে চায় সেটা সফল করতেই এই বিচ্ছুগুলোকে তো লাগতোই। পিয়া যখন রাতে বাসায় ফিরল, পিয়া তখন ঘুমিয়ে গেছে, মাথা যন্ত্রণায় বিছানায় শুয়েছে অনেকক্ষণ। দরজা খুলে ভেতরে কারো আসার আওয়াজ পেয়ে ঘুম ভাঙলো। চোখ পিটপিট করে তাকালো, হাতুড়ে ফোন খুঁজে সময় দেখলো, রাত্রি 9:30। উঠে বসে আড়মোড়া ভাঙলো, এলো, চুলগুলো খোপা করে বিছানা থেকে নেমে আসলো। সে বোধহয় বাথরুমে ফ্রেশ হচ্ছে, পানির শব্দ আসছে বাথরুম থেকে। পিয়া বিছানায় পা ভাঁজ করে বসে হাতে ফোন স্ক্রল করতে থাকে। হঠাৎই হালকা ডুকরি কাঁদার শব্দ কানে আসে তার। চমকে এদিক ওদিক তাকায়, শব্দটা কিন্তু সত্যি শুনছে নাকি মনের ভুল। কেমন গা ছমছম করতে লাগলো। পাশ ফিরে তাকালো, জানালা বন্ধ। হাফ ছিঁড়ে ঘাড় ফেরাতেই আবার শব্দ পেল। এবার সে বুঝতে পারলো শব্দটা আসছে বাথরুম থেকে। এগিয়ে গেল বাথরুমের দরজা দিকে, কান রাখলো দরজায়। হতবাক হয়ে গেল সে। ভিতর থেকে স্পষ্ট সে আর কান্নার আওয়াজ আসছে, যদিও ভিতরে পানির কল ছাড়া। পানির শব্দ আসছে, তবুও কান্নার শব্দ এখন স্পষ্ট। পিয়ার দারুণ কান্না পাচ্ছে এখন। বোন তার সবসময় স্ট্রং, তার মতো ছিটকাদুনি নয় কোনো জন্মেই, আহ্লাদ করে না কখনো। আজ কি এমন হলো যে সেই মেয়েটা এভাবে লুকিয়ে কাঁদছে? পানির শব্দ বন্ধ হতেই পিয়ে দ্রুত পায়ে বিছানার অপর পাশে জানালার দিক মুখ করে বসে, নিজের চোখের পানিটুকু মুছে ফোনের দিকে তাকিয়ে থাকে। মিনিট খানিকের মধ্যে বাথরুম থেকে শিয়ে বেরিয়ে আসে। প্রিয়া স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে চায়। বোনের দিকে তাকাতেই বুকের ভিতর তার থমকে আসে, চোখ দুটো যথেষ্ট লাল। সে কিছু জিজ্ঞেস করেন, তার আগে সে হাতে জামা কাপড় চেয়ারে রাখতে রাখতে কৃত্রিম হাসি ফুটিয়ে বলতে থাকে, জানিস আজ কি হয়েছে? পিয়া কিছু বলার আগে শিয়া বলতে শুরু করে, রাস্তার ট্রাফিকের অদ্যপাত্য। পিয়া অবাক হয়, বেশ অবাক হয়। বুঝতে পারে বোন তাকে বুঝতে দিতে চাচ্ছে না নিজের মনের অবস্থা। জামা কাপড় গোছাতে গোছাতে সে আজকের দিনে ঘটা নানা ঘটনা বলতে থাকে। পিয়াও মনোযোগী শ্রোতা হয়ে শোনে সবটা। খেয়েছিস পিউ? খাসনি না? তোর ঘুম দেখিয়ে বুঝেছি। মাথা ধরেছিল আপু। এক্সাম নিয়ে এত প্রেশার নিতে না করছি না আমি। যা হওয়ার হবে। আয় নিচে চল, খাবি আয়। পিয়া কথা বাড়ায় না। বোনের মন সে আজকে বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে তার। নিচে নেমে আসে একসাথে। আকাশ বাড়িতে কথা বলেছে 1 ঘন্টা হলো। কাজের চাপে কয়দিনে 2-1 বার মা ছাড়া আর অফিসের দরকারে 2-1 বার বাবা কাকা ছাড়া আর কারোরই সাথে কথা হয়নি। আর সময় করে বলাতে যেন বাড়ির সবাই সেই সুযোগই নিচ্ছে। চাচা চাচি ভাই বোন সব কটার কথা শেষই হচ্ছে না। সবার কথার ফাঁকে মা ফোনটা হাতে নিয়ে একটু দূরে গিয়ে বললেন। ছেলের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, অফিসে কি খুব চাপ? একটু তো চাপ আছে মা। অয়নটা কি বেশি প্রেশারে আছে আব্বা? তেমন কিছু না মা। কেন বলো তো? বড় আব্বা সেদিন কথা বলতে গিয়ে মানে ওর গলা যেন কেমন শোনালো। জিজ্ঞেস করলাম, বলল ব্যস্ত, পরে কথা বলবে। সেই যে ফোন কাটলো, আর তো আমার ফোন ধরেই না। ও তো এমন কখনো করে না। মা তুমি অযথা টেনশন করছো, তেমন কিছু না, অফিসের ব্যস্ততায় একটু বেশিতে। তাছাড়া কন্ট্রাকশন সাইডে ফোনের খেয়াল থাকে না আমাদের সবার। আমি ভাইয়াকে বলে দিব জলদি তোমার সাথে যেন কথা বলে। মায়ের ফোন কেটে ভাইয়ের নাম্বারে ডায়াল করে আকাশ। কল তোলে না ওপাশ থেকে। আকাশ অবশ্য এটাই আশা করেছিলেন। মায়ের ফোন কেটে ভাইয়ের নাম্বারে ডায়াল করে আকাশ। কল তোলে না ওপাশ থেকে। আকাশ অবশ্য এটাই আশা করেছিল। ল্যাপটপ বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। নক করে রাতুলের রুমে। রাতুল বোধহয় ঘুমাচ্ছিল। কোন হারা দরজা খুলে বিচ্ছিরি ভাষায় গালি দিতে গিয়ে আকাশকে দেখে 2 হাতে মুখ চেপে ধরে। আকাশ কপাল কুঁচকে দেখে বেয়াদবটাকে। তাড়াতাড়ি নিচে নাম, 5 মিনিট টাইম। রাতুল চোখ ডলতে ডলতে প্রশ্ন করে, কোথায় যাব? তোর জমের বাড়ি, নাম তাড়াতাড়ি। আকাশ গটগট করে চলে গেল। রাতুল এক্সচেঞ্জ সময় নষ্ট না করে রেডি হয়ে নিচে নেমে আসে কিছুক্ষণের মধ্যে। কে জানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। জমের বাড়ি আবার কি? যার সাথে যাচ্ছে সেই যদি সাক্ষাৎ জম হয়, তাহলে আর বাড়ি অবধি কষ্ট করে কেন যাবে? রাতুল তবুও আর প্রশ্ন করে না। জবাব সে
জম সাহেবকে দেবে না, তা সে ভালো করে জানে। দুবোন রাতে ডিনার শেষে ওপরে উঠে আসে। শিয়া ল্যাপটপ খুলে বসেছে বিছানায়। প্রিয়া বাথরুম থেকে বের হতে তাকে পাশে এসে বসতে বলল শিয়া। প্রিয়া বাথরুমের মতো বোনের পাশে বসে। বাবা মার সাথে কথা হয়েছে? বিকেলে হয়েছে। তোমার? আমারও হয়েছে। শোন, একটা দরকারি কথা আছে। প্রিয়া বোনের চিন্তিত মুখে দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ভাবতে থাকে দরকারি কথাটা কি হতে পারে। শিয়া বুঝতে পারে বোনের কৌতূহলী মনোভাব। আচ্ছা শোন, পরীক্ষা তো বেশি দিন নেই আর। তোর কি এখন কোনো টিউশন দরকার? এটা বোনের দরকারি কথা? প্রিয়া হতাশ হয়, ঘাড় নেড়ে বলে, না, এখন তো দরকার নেই। তাহলে আমি যদি অন্য কোথাও কিছুদিনের জন্য শিফট হই দরকারে, তোর কোনো অসুবিধা হবে না তো? প্রিয়া এবার চমকে ওঠে। শিফট হবে মানে? কোথায় যাবে তাকে ছেড়ে? জোরে জোরে ঘাড় নাড়ে। একদম না আপু, আমি একা অসম্ভব, থাকতেই পারবো না। পাগল নাকি? ভয়ে মরেই যাব। শিয়া বোনের ছেলে মানুষের কথা শুনে হাসে। আমি কি একা শিফট হওয়ার কথা বলছি নাকি গাধা মেয়ে? তোকে রেখে কোথায় যাব আমি? প্রিয়া হাঁপ ছেড়ে বাঁচে। দীর্ঘশ্বাস নিয়ে বুকে হাত দিয়ে বোঝায় সে ভয় পেয়েছিল। তাও ভালো, নো প্রবলেম। কোথায় যাবে বলো? কতদিনের জন্য? শিয়া জানায় বিস্তারিত। অফিসের কাজে তাদের আপাতত কনস্ট্রাকশনের সাইডের কাছাকাছি থাকতে হবে। তো শিফট থাকবে। মেয়ে মানুষ এত রাতে যাতায়াত মোটেই নিরাপদ নয়। সেই জন্য অফিস কর্তৃপক্ষ তাদের সেখানে স্থায়ী সব কটেজগুলো বুক করে দিয়েছে। যতদিন থাকার দরকার হবে আর কি। বেশিরভাগই একা থাকলেও শিয়ার বোনকে রেখে কিছুদিন থাকা পসিবল না। কর্তৃপক্ষ প্রিয়াকে সাথে থাকার বিষয়ে রাজি হয়েছেন। কাল বিকেলে সেখানে শিফট হবে। আদ্যপাত্য শুনে প্রিয়া বাচ্চা মেয়ের মতো খুশি লাফিয়ে ওঠে। জন্মের পর থেকে এবাড়ি ছাড়া তাদের কোথাও যাওয়া হয়নি, থাকা হয়নি। কয়েকবার অবশ্য পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, তবে হোটেলে থাকা হয়েছে 2-3 দিন, যা হয়তো। সে মহা উৎসাহে যাবতীয় জিনিসপত্র প্যাক করতে শুরু করে দিল। শিয়াও হাতে হাতে নিজের বোনের সহ বাড়িটাও গুছিয়ে নিল। আকাশ গাড়ি থেকে নেমে আসলো একটা কটেজের সামনে। রাতুল এতক্ষণে জিজ্ঞেস করলো, কই নিয়ে এলি বলতো? কোনো ইনভাইটেশন আছে? তা এত রাতে কেন? কাদের বাড়ি এটা? আকাশ এত প্রশ্নে বিরক্ত হয়, তবে বেশ স্বাভাবিক গলায় জবাব দেয়, প্রিয়া। রাতুল চিনতে পারে না। প্রিয়াটা আবার কে? কে প্রিয়া? আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। রাতুল বুঝতে পারে না সে কি বলল। সে কিভাবে জানাবে প্রিয়াকে? এত রাতে নিয়ে আসলো, জিজ্ঞেস করাও তো তার ভুল। দেখ আকাশ, আমি জ্যোতিষী নয় ভাই, না বলে কেমনে বুঝবো? বল না। পেটের ভিতর গুড়গুড় করছে তো। আকাশ কিছু বলে না এবারও, গাড়ি থেকে নামে না। সে থাকে ঠায় ওখানেই। রাতুল বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে। পায়তারা করতে থাকে এদিক ওদিক, সিগারেট ধরে একটা। এই যখন জবাব দেবে না ঠিক করেছে, তবে দেবেই না। তার হয়েছে এক জ্বালা। প্রিয়া প্যাকিং শেষ। বই, জামা কাপড়, প্রয়োজনীয় জিনিস সব সুটকেসে তুলে ফেললে। বোনের সাথে মিলে পুরো বাড়ির সব জায়গা মতো গুছিয়ে রাখছে। বাড়িতে মানুষ না থাকলে নিশ্চয়ই ধুলো পড়ে যাবে। কাজ শেষে খেয়াল করলো শরীর দারুণ চুরমুচ করছে। ধুলোর কারণে হয়তো চটপট শাওয়ার নিয়ে নেয় সে। শিয়া প্রয়োজনীয় কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখছে। প্রিয়া চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। এখন শান্তি লাগছে। টাওয়াল হাতে নিয়ে রেলিংয়ে ভর করে দাঁড়ায়। ধীরে ধীরে বাতাস বইছে। আকাশ দোতলা কটেজটার বারান্দার দিকে তাকিয়েছিল। হয়তো এই অপেক্ষায় ছিল সে। রুমের আলো স্পষ্ট বুঝতে পারছে মেয়েটাকে। ভেজা চুলগুলো বারবার হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছে মেয়েটা। দূরের ল্যাম্পপোস্টের আলো মেখে আছে চোখে মুখে। এত সিগ্ধ মায়াবী মুখখানা। আকাশ বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। হঠাৎ মেয়েটার গলার দিকে তাকাতে তার হৃৎপিণ্ড আরও আন্দোলন শুরু করলো যেন। মেয়েটার উপর ভারী রাগ হচ্ছে। আশ্চর্য, বারান্দায় এসেছে এত রাতে, ভেজা চুলে, তাও আবার গায়ে ওড়না নেই। এই যে একজন মানুষের এখন দিন দুনিয়া উতাল পাতাল হচ্ছে, তার কি হবে? ঢোক গেলে সে। এই মেয়েকে দেখলেই তো তার কেমন গলা শুকিয়ে আসে, ঘামতে থাকে সে। এই যে যেমন এসির ভিতর থেকেও এখন দরদর করে ঘামছে। নিজের উপর দারুণ বিরক্ত সে ইদানিং। এই যেমন আজ এখানে কেন এসেছে সে, কিসের টানে?
হুট করে কোনো ভাবনা চিন্তা ছাড়া 1.5 ঘন্টা হলো গাড়ির ভিতরে বসে আছে। যেটা আকাশ এহনাজ চৌধুরী কল্পনা করতে পারে না সেটাই হচ্ছে, এবং সে সেটা স্বেচ্ছায় করছেন। মেয়েটার কথা ভাবলে কোথায় যায় তার ইমেজ, তার চিন্তা ভাবনা। জাদু করেছে কি মেয়েটা তাকে? সিটে গায়ে নিয়ে বসে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে আবার ঘাড় কাত করে তাকিয়ে থাকে বারান্দার দিকে। প্রিয়া এতক্ষণে বারান্দা থাকা বসার চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি ভাবছে মেয়েটা? আকাশে খুব জানতে ইচ্ছে করছে এখন। আমার সিগারেট শেষ করে রাতুল ঠিক করে ছোটোখাটো খুন হওয়ার সম্ভাবনা থাকলেও সে এখন আকাশকে জিজ্ঞেস করবে এখানে এমন পাহারাদার হয়ে কিসের পাহারা দিচ্ছে তারা। ঘুরিয়ে গাড়ির দরজা খুলতে যাবে তখনই চোখে পড়ে রাস্তার ওপাশে দোতলা কটেজের দিকে। বারান্দায় একটা মেয়ে বসে আছে, মুখটা দূরের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে। থতমত খেয়ে ওঠে রাতুল। এই মেয়েকে সে কখনো ভুলতে পারবে না, সম্ভবই না। এই মেয়ের দয়ায় তাদের আকাশ ইমনা চৌধুরী কয়েক সেকেন্ড ড্রাইভিং ভুলে চোখের পলকে ফেলতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, তার ঠিক মনে আছে। নিচু হয়ে গাড়ির ভিতরে তাকায়, হেসে ওঠে সে। ঠিক ধরেছিল সে। তখন কোনো মাথায় আসেনি। ঘড়ির দিকে তাকায়, পাক্কা 1.25 ঘন্টা এখানে বসে আছে তারা। কোনো ভুল নেই হিসেবে, আর না সামনে হবে। অঙ্ক তো মিলে খাপে খাপ। ফটাফট ছবি তুলে নেয়। মেয়েটার দিকে তাকিয়ে থাকায় আস্তে আস্তে গাড়ি উঠে আসে। আকাশে যেন খেয়ালই নেই। রাতুল হর্নে চাপ দিতেই গাড়ির কর্কশ শব্দ করে ওঠে। আকাশ চমকে হাত সরিয়ে দেয় রাতুলের। ধমকে ওঠে, পাগল নাকি তুই? কি করিস? এত রাতে কেউ হর্ন বাজায়? রাতুল বাঁকা এসে বলল, এটা তুই বলছিস? তুই? এত রাতে হর্ন দেওয়া খারাপ, আর প্রেয়সীর বাড়ির সামনে বসে তাকে লুকিয়ে দেখা খারাপ না? আকাশ আবার চমকে ওঠে, সামনে নিয়ে মুখ গম্ভীর করে বলে, উল্টোপাল্টা বকিস না, ড্রাইভ কর। এপাশে আয়। কেন, তোর সমস্যা কি? ক্লান্ত ভঙ্গিতে আবার হেলান দেয়, চোখ বন্ধ করে বলে, গা অবশ্যই আসছে, বল পাচ্ছি না এই শরীরে। নিজের এনার্জি লুজ করে নতুন ভিটামিন লাগাতো। এই মুহূর্তে পসিবল হচ্ছে না যেহেতু একটা ঘুম দরকার। আয়। আজ ঝলমলে রোদ উঠেছে সকাল সকাল। শীতের আমেজে সেই রকম নেই আর। আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টির সম্ভাবনাও নেই। সকাল সকাল নিজেদের সুটকেস নিয়ে প্রিয়া অপেক্ষা করছে তাদের নতুন কটেজের সামনে। শিয়া তাদের জন্য বরাদ্দকৃত রুমের চাবি আনতে গেছে। আজকে সকাল সকালই তারা চলে এসেছে। এদিকটায় প্রিয়াকে গুছিয়ে দিয়ে শিয়া আবার চলে যাবে কাজে। তার জন্য তারা আগে চলে এসেছে। প্রিয়া এই মুহূর্তে শিয়ার একটা সুটকেসের উপর পা ছড়িয়ে বসে চানাচুর খাচ্ছে এবং সতর্ক হয়ে আছে, শিয়া আসার আগে শব্দ পেলে লাফিয়ে উঠতে হবে তো। আশেপাশে খোলামেলা না খুব একটা। এই জায়গাটা মোটামুটি চেনে সে। শিয়াকে সেদিন খুঁজতে এসে বোধহয় এখানকার আশেপাশে কোথাও সেন্সলেস হয়ে গেছিল সে। আসার রাস্তাটা ঠিক চিনেছে। জায়গাটাও সুন্দর খুব। তাদের এলাকাটা আসলেই সুন্দর। মানুষজনের আনাগোনা কমই, পর্যটক ছাড়া স্থানীয় বাসিন্দা হতে হাতে গোনা। এই দিকটা বোধহয় আরও নিরিবিলি। এই যেমন শিয়া তাকে 20 মিনিট বসিয়ে রেখে গেছে। সে বসে বসে মশাদের সাথে গল্প করছে, নিজের রক্ত দিয়ে মশাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করছে, অথচ আশেপাশে একটা মানুষের দেখা মিলল না তার। রাত ভিতরে একা একা দারুণ ভয় করবে। কটেজটা এরই মধ্যে এক চক্করে ঘুরে এসেছে সে। পরপর একটু দূরে 5 থেকে 6টা কটেজ, সবগুলো পর্যটকদের জন্য। তবে আপাতত এটা তাদের বলতে শিয়াদের অফিস থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। তাদের কটেজটা বাকিগুলোর থেকে দূরে একটু। দোতলা কটেজ, নিচতলার ডাইনিং প্লেস, স্টোর রুম, ছোটোখাটো গ্যারেজ আর দোতলায় মোট 11টা রুম। বারান্দা থেকে দূরে পাহাড়গুলো দারুণ ভিউ দেখা যায়। আশেপাশে পাহাড়, সবুজের মাঝে তাদের কটেজগুলো। রাতুল, আমার রুমের চাবিটা। শিয়া ডাকে রাতুল পকেট থেকে চাবি বের করতে করতে এগিয়ে আসে। এসে গেছিস তুই এত তাড়াতাড়ি? শিয়াও এগিয়ে আসে। রাতুলের প্রশ্নের জবাবে বলে, আমার বোনটার কথা বলছিলাম না, এই ওর তো সামনে এক্সাম। সকাল সকাল আসলে আমি ওর সাথে গুছিয়ে দিয়ে ওর পড়ার ব্যবস্থাটা করে দিয়ে যেতে পারি। তাছাড়া আবার ওকে আনতে যেতে হতো, ঝামেলা, তাই চলে এলাম।
সমস্যা হবে কি? রাতুল হাত নেড়ে ওঠে। আরে না, সমস্যা কি? রুম সব রেডি, আগে যখন চলে এলি তাই বললাম আর কি। এই নে চাবি, দোতলায় 7 আর 8 নম্বর রুম তোদের। শিয়া ব্যস্ত হয়ে বলে, আমাদের একটা রুমে হয়ে যেত তো। রুমগুলো ঠিকঠাক, কিন্তু বেডগুলো দুজনের জন্য ছোট হয়ে যেত ওই দুটো রুমে। তাছাড়া ওই দিকটা রুমগুলো একটু ভিতর দিয়ে আরেকটা যাওয়ার দরজা আছে, তাই ভাবলাম তোদের দুই বোনের ওইটাই পারফেক্ট, একটু ম্যানেজ করে নে। আরে ঠিক আছে, সমস্যা নেই। রাতিলেও সাথে সাথে হাঁটা ধরলো। চল তোদের দিয়ে আসি। জিনিসপত্র আছে তোর সাথে? আছে তো সাথে, তোরা না গেলেও চলতো, ভারী তেমন কিছু নেই। রাতুল শিয়া যখন কটেজের সামনে আসে, পিয়া তখন চানাচুর শেষ করে বাদামের ঠোঙা নিয়ে বসেছে। বোনকে আসতে দেখে তাড়াহুড়া করে তার সুটকেসের ওপর থেকে উঠে সরে দাঁড়ালো, না হলে একটা মারও বাইরে পড়বে না। রাতুল, এটা আমার বোন প্রিয়া। রাতুল আকাশকে মেসেজ করে জানাচ্ছিল শিয়ার আসার কথা। ফোন থেকে হাসি মুখে প্রিয়ার দিকে তাকাতেই সে স্তম্ভিত হয়ে গেল। হা হয়ে গেল তার মুখ। এই মেয়ের তাদের শিয়ার বোন? বলে কি এতক্ষণে? কি শুনলো সে? ও এবার এইচএসসি দেবে? প্রিয়া এটা আমার ফ্রেন্ড, অবশ্য এখন আমার অফিসের সিনিয়র। রাতুল, আসসালামু আলাইকুম ভাইয়া। রাতুল কোনো মতে সালামের উত্তর আওড়ালো। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রিয়া? জি, প্রিয়ানিশা রহমান। রাতুল এখনো ঘর থেকে বেরোতে পারেনি। আকাশকে জানে না এ কথা? প্রিয়া যে শিয়ার বোন জানে না বোধ হয়। অবশ্য জানলেও বা কি? আকাশ আর দশজনের মতো চিৎকার করে নিশ্চয় তাদের জানাতে আসবে না। সে যতই বড় খবর হোক, সে আকাশে থেকে এটা আশা করে কিভাবে? ব্যাগগুলো হাতে নিয়ে রাতুল আর শিয়া ওপরে উঠে আসে। রুমগুলো খুলে দেয়। দারুণ সুন্দর রুম। শিয়া আর পিয়ার রুম আলাদা হলেও ভেতরে একটা দরজা, বাড়ির বেডরুমের মতো। প্রতি রুমের সাথে লাগোয়া বারান্দা, বাথরুম। বারান্দার দাঁড়ালে সামনে খোলা মেঘাচ্ছন্ন আকাশ, অদূরে ভাসা ভাসা পাহাড়। অসাধারণ দেখতে চারপাশ। পিয়া লাফিয়ে ওঠে খুশিতে। আমার খুব পছন্দ হয়েছে আপু। হে হে, এখন আমার নিজের রুম এটা। ভুলেও নক না করে ঢুকবি না বাড়ির মতো, বুঝলি? শিও বোনের সাথে হেসে ফেলে। বেশ, তো দেখবো আমায় ছাড়া কতটা গুছিয়ে রাখিস রুম। সেই তো দেখবো, রুমের মতো পাকে এসে বাসা করেছে এলোমেলো কাপড়ের স্তব্ধ দিয়ে। পিয়া বোনের কথায় মুখ বাঁকায়, প্রতিবাদ করে ওঠে। মোটেই না, দেখবি আমি কত সুন্দর করে গুছিয়ে ফেলি। বারান্দার গাছ দিয়ে ডেকোরেশন করে ফেলবো। একটু অ্যাকুরিয়াম বসালে, বুঝলি আপু? মন খারাপ করিস না, তোরটাও গুছিয়ে দেব। আর আমারটা? রাতুল হাসি মুখে জিজ্ঞেস করে। হ্যাঁ, বললাম আমারটাও গুছিয়ে দিতে হবে কিন্তু। ইনফ্যাক্ট আমাদের সবার রুম সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। দেবো তো। আমি কিন্তু তোমার বোনের বেস্ট ফ্রেন্ড ছিলাম। ছিলেন, এখন নেই। এখন আছি, এখনও আছি। ঠিক আছে, দেব। বড় ভাইয়ের জন্য এতটুকু করাই যায়। রাতুল হাসে, মুগ্ধ হয় মেয়েটার কথায়। মেয়েটার দারুণ মিশুক। আকাশটার পছন্দ আছে। তাই তো বলি, শুধু চেহারা নিশ্চয়ই আকাশ ঘায়েল হয়নি, অন্য কিছু আছে। বেশ, আমার ছোট বোন একটা বোনের অভাব ছিল। শিয়া সেম এনজয় করে হলেও ছোট বোন হাতে রাজি ছিল না কখনো। সে বড় বোনের অধিকার পালাতে ব্যস্ত হতো সবসময়। এবার না হয় ছোট বোনের ইচ্ছেটা পূরণ হলো। পিয়া হেসে সব গোছাতে চলে গেল। শিয়া আর রাতুলও বের হবে এখন। পিয়া বোনকে ডেকে বলে গেল, পিউ রুমেই থাকিস, আশীর্বাদ তো চেনা জানা নেই, একা একা তোর কিন্তু বের হওয়ার দরকার নেই। পড়তে বস, আমি ফিরে সব গুছিয়ে ফেলবো। আর বক্সের খাবার আছে, খেয়ে নিস। রাতুলের সায় জানালো, হ্যাঁ, একা কোথাও বের হবে না। আজকের মতো খাবার ম্যানেজ করে নাও, বাকিরা চলে আসলে কাল থেকে নিজেই বুয়া রান্না করে দিয়ে যাবে, নো টেনশন। আপনারা কোথায় থাকেন ভাইয়া? এখানে আমাদের একা একা ভয় করবে তো? পিয়ার প্রশ্নে রাতুল বলে, আমরা এখনও আসিনি তো, তোমরাই ফার্স্ট আর কি। আমরাও আসবো। পাশের রুমগুলো দেখছো, ওগুলোতে উঠবো। তারপর ফ্যামিলির মতো সবাই আশেপাশে থাকলে আর তোমার ভয় করবে না। আজকে দিনটা ম্যানেজ করে সবাই রাতের বলে চলে আসবে হয়তো। শিয়া আর রাতুল আর দাঁড়ায় না, বই খাতা বের করে তার টেবিলে সাজাতে থাকে। আকাশ অফিস থেকে ফিরে সকালে গুছিয়ে রাখা জিনিসপত্র নিয়ে নতুন কটেজের উদ্দেশ্যে বের হবে এখন। অয়ন একই রুমের সামনে এসে নক করে। অয়নে রেডি হয়ে বের আসে। আকাশকে দেখে অয়ন চোখ কুঁচকে প্রশ্ন করে, রাতে ঘুমাসনি? আকাশ পাল্টা বলে, আমাকে বলছো? আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে রাতে ঘুমাওনি।
অয়ন দরজা লক করে আকাশের কাঁধে ডান হাত রেখে বা হাতে সুটকেস টানতে টানতে হেঁটে চলে। না, তেমন কিছু না, হয়েছে ঘুম, একটু কম হয়েছে, এই যা। মায়ের ফোন ধরছো না কেন? অয়ন চুপ করে থাকে। কি বলবে সে? মায়ের সাথে কথা বলবে, মাতে ঠিক বুঝে যায় তার মনের খবর। হাজার একটা প্রশ্ন করা শুরু করে। তখন তার তো মায়ের কোলে সেই ছোট্টবেলার মতো মাথা রেখে খুব করে কাঁদতে মন চায়। তখন মাকে কোথায় পাবো? আর একটা বয়সের পর আর এভাবে কীভাবেই বা মনের কষ্ট প্রকাশ করবে সে? দুজনে জিনিসপত্র গাড়িতে তুলে আকাশ অয়নের দিকে গাড়ির চাবি উঁচু করে দেখিয়ে প্রশ্নসূচক তাকায়। অয়ন মাথা নেড়ে না বলে। আকাশকে গাড়ি চালাতে বলে। গাড়িটা কটেজের দিকে সরু পাহাড়ি রাস্তায় ঢুকেই আকাশ জানালা নামিয়ে দেয়। হালকা ঠান্ডা হাওয়া মুখে আছড়ে পড়ছে। চারপাশ সবুজ, মাঝে মাঝে কুয়াশা নামছে। অয়ন চুপচাপ বসে আছে পাশের সিটে। এই জায়গাটা বেশ আলাদা না? প্রথমে খুব একটা ভালো লাগেনি, তবে এখন সেরকম খারাপ আর লাগে না, তাই না? আকাশ আনমনে বলে ওঠে। অয়ন হালকা মাথা নাড়ায়। কথা এখানেই থেমে যায়। দুজনে নিজের চিন্তায় ডুবে। আকাশ চোখ বারবার রাস্তার বাঁক পেরিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু মনটা কেমন করে যেন আগেই এসে পড়েছে এই কটেজে। সে হয়তো জানে কেন। সকাল থেকে কেমন অদ্ভুত অস্থির লাগছে তার, কিন্তু বেহায়া মনকে এ নিয়ে হাজারবার ধমক দেওয়া হয়েছে। মতার কথা শুনলে তো হবে। কটেজগুলোর সামনে গাড়ি থামতেই দূর থেকে দোতলা কটেজটা চোখে পড়ে। বাকি কটেজগুলোর থেকে একটু দূরে তাদেরটা। আকাশ গাড়ি থেমে ইঞ্জিন বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে। নামবি তো নাকি? অয়ন জিজ্ঞেস করলে আকাশ মাথা নাড়ায়। হ্যাঁ, জিনিসপত্র রেখে আসছে। অয়ন গাড়ি থেকে নেমে এসে আকাশের তোর হাত ধরে গাড়ির চাবিটা দেয়। ব্যাগগুলো এগিয়ে দিতে দিতে বলে, আমার ব্যাগটা নিয়ে যেতে পারবি? আমি এখন আর উপরে যাব না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। হাসান ফোন দিচ্ছে বারবার। তুই ধীরে সুস্থে আয়। ভাইয়ের কথায় আকাশ সায় জানায়, অর্থাৎ সেই নিয়ে যাবে ব্যাগগুলো। অয়ন গাড়ি নিয়ে চলে যেতে পেছনে ঘুরে কটেজের দিকে হাঁটা দেয় আকাশ। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে হালকা একটা নড়াচড়া চোখে পড়ে। আর আকাশ স্বাভাবিকভাবে তাকিয়ে ফেলে উপরের দিকে। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। হালকা রঙের ওড়না বাতাসে দুলছে, চুলগুলো কাঁধের উপরে এসে পড়ছে। হাতে একটা বই, যদিও বইয়ে মন নেই, দূরে তাকিয়ে আছে। এই মুহূর্তে যেন আকাশ থমকে যায়। এই মুখটা, এই চোখ দুটো মস্তিষ্ক দ্রুত হিসেবে কষতে থাকে। এই অনুভূতিতে আকাশ এহজান বিরক্ত। না, বিরক্ত বলা যায় কি? হয়তো না। তবে কি এটা? রাতুলের ভাষায় সে প্রেমে পড়েছে। সত্যি কি? না না, অসম্ভব। ঠিক তখনই প্রিয়া নিচের দিকে তাকাতেই আকাশের চোখে চোখ পড়ে গেল।